চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় রাতভর অভিযানে আটক ২৭। বন্দরনগরীতে কঠোর নিরাপত্তা, আইনজীবীদের আদালত বর্জন। রাজধানীর সড়ক অলিগলিতে সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরি, নীতিমালা না মানলে আইনি ব্যবস্থার পরামর্শ নগরবিদদের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরোধী কার্যকর, লেবানন থেকে সরছে ইসরায়েলি সেনা, ১৪ মাসের সংঘাতের অবসান। মধ্যপ্রাচ্যে বাড়ছে চা রপ্তানি, শুধু আরব আমিরাত থেকে ১০ মাসে রপ্তানি আয় প্রায় $১৬ লাখ। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে পুলিশ। গেল রাতে নগরীর কোতোয়ালিতে যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। এর আগে রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় যুবলীগের ৬ নেতাকে আটক করে চট্টগ্রাম পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয়। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। গতকাল দিনভর সংঘর্ষের পর থমথমে অবস্থা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেককে। বিষয়ে বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন আটককৃতদের সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কিনা, নগরীর পরিস্থিতি কেমন? উজ্জ্বল, মূলত গতকাল সকাল ১০টা থেকে আদালত পাড়া যে উত্তাপ ছড়িয়েছে সেটি দিনভর আদালত পাড়া আশেপাশের এলাকা হয়ে নিউ মার্কেট এবং হাজারিগলি পর্যন্ত প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় মূলত একজন আইনজীবীকে আদালতের সামনে কুপিয়ে আহত করা হয় এবং তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপরেই আসলে পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন জায়গায় পক্ষে বিপক্ষে মিছিল, মিটিং, স্লোগান, সমাবেশ শুরু করে বিভিন্ন পক্ষ। ফলে বলা যায় যে মধ্যরাত পর্যন্ত এক ধরনের উত্তেজনা ছিল। আজকেও কিন্তু পুরো নগরীতে, অর্থাৎ গতকাল যে জায়গাটিতে সংঘর্ষ হয়েছে আদালত পাড়া সহ নিউ মার্কেট এবং এখানে হাজারিগলি, বিভিন্ন মসজিদ, মন্দির, উপাসনালয়, এই জায়গার আশেপাশে যারা বসবাস করেন সব জায়গায় আসলে এক ধরনের আতঙ্ক এখনও আছে মানুষের মধ্যে। এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানেই এখনও পর্যন্ত খোলেনি এবং এই জায়গার যে সড়কগুলো রয়েছে সেখানে অন্য দিনের তুলনায় মানুষের যাতায়াত এবং যানবাহনের সংখ্যা কম। আর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে নগরীর এবং মসজিদ মন্দিরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কড়া পাহারা আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া পাহারা নিয়েছেন, সকাল থেকে অবস্থান নিয়েছেন। এরই মধ্যে আদালতে কিন্তু কিছুক্ষণ পরেই সেই নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এর পরপর চট্টগ্রামের জমিয়াতুল ফালা মাঠে আরেকটি জানাজার নামাজ এবং ১:৩০টায় নিউ মার্কেট চত্বরে শেষ জানাজার নামাজটি, চট্টগ্রামের শেষ জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে এবং এই স্থানগুলোকে ঘিরেও কিন্তু এক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর যেটি বলি যে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তারই প্রেক্ষিতে নগরীর পাহাড়তলী এলাকায় মিরসরাই আওয়ামী লীগের প্রায় ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। বলা হচ্ছে তারা চিন্ময় কৃষ্ণের আটকের কারাগারে নেওয়ার প্রতিবাদে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এর পাশাপাশি নগরীর কোতোয়ালি থানার সন্দেহভাজন হিসাবে ২৭ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাচাই বাছাই করা হবে বলে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। উজ্জ্বল।
বন্দরনগরীর খবর জানছিলাম সহকর্মী হোসেন জিয়াদের মাধ্যমে। এবার আদালত পাড়ার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জানাবেন এই মুহূর্তে আদালত পাড়ার কি পরিস্থিতি, আইনজীবীরা কি বলছেন? আমরা দেখছি যে গতকালকে ইসকন নেতার প্রিজনের অবরুদ্ধ করে রাখা থেকে শুরু করে আইনজীবী হত্যার এবং সংঘর্ষ বা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় গতকাল থেকে উত্তপ্ত আদালত পাড়া, এবং সেই উত্তাপ এখনও আছে। বিশেষ করে আইনজীবী হত্যার পর ফুসে উঠেছে যারা এখানকার আইনজীবী আছেন, এবং আমরা দেখছি তাদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে, প্রতিবাদের ভাষা ফেটে পড়ছে। এবং আমরা এখন দেখছি চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়, যেটি আদালত পাড়া বা আদালত প্রাঙ্গণ ধরা হয়, সেখানে আইনজীবীরা অবস্থান নিয়েছেন। এবং এখানে মূলত যিনি আইনজীবী মারা গিয়েছেন সাইফুল ইসলাম আলিফ, তার মরদেহ রাখা হয়েছে। সকাল 10:30টায় এখানে জানাজা হওয়ার কথা আছে, এবং তার মরদেহ দেখতে অনেকেই ভিড় করছেন, এবং এক ধরনের শোকসন্তপ্ত পরিস্থিতি পুরো আদালত পাড়ায়। এবং আমরা পাশাপাশি দেখছি প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এবং আদালতে আজকে সব ধরনের বিচারিক কার্যক্রম থেকে নিজেদেরকে তারা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আমাদের জানিয়েছিলেন যে গতকালকে থেকে সব ধরনের বিচার কার্যক্রমে তারা অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। এবং তার প্রভাব দেখা যাচ্ছে আদালত পাড়ায়। এই চট্টগ্রাম আদালতে কিন্তু প্রতিদিন শত শত মামলা হয়, এবং অনেক বিচার প্রার্থী কিন্তু এসে ফিরে যাচ্ছেন, এবং বিচার কার্যক্রমে এক ধরনের স্থবিরতা আসে। এবং আজকে যে জামিন শুনানি হওয়ার কথা ছিল ইসকন নেতা, তার জামিন শুনানির যে কার্যক্রম সেটিও বন্ধ থাকা হবে। সুতরাং এটি নিয়ে আসলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, এবং সেই সংশয় থেকে যে এই সংঘর্ষ বা বিক্ষোভের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে পর্যাপ্ত পরিমাণে। আদালত পাড়ার আশপাশে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার এলাকা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। এবং এই 10:30টায় জানাজার পর সাইফুল ইসলাম আলিফের আরও 2টি জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীতে, এবং আমরা যেটি জানি যে বিকেল 4টায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে মরদেহটি নিয়ে যাওয়া হবে। এবং যারা আইনজীবী আছেন তারা মূলত দাবি করছেন যে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি মূলত ইসকনের মদদেই হয়েছে, এবং ইসকনের জন্যই এই সম্পৃক্ততা তারা দাবি করছেন। এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করা হয়। এবং সেই হিসেবে আমরা যেটা দেখেছি গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে 27 জনের মতো সন্দেহভাজনকে আটক করা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায়। এবং এই আসলে ঘটনাকে ঘিরে আদালত পাড়ায় আসলে যারা আইনজীবী আছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা আদালত পাড়ায় একেবারেই ঘটেনি, কখনো তারা এমন ঘটনা দেখেননি। বিগত কয়েক যুগ ধরে এমন কোনো ঘটনার সাক্ষী আদালত পাড়া হয়নি বলে তারা দাবি করছেন, এবং তাদের একমাত্র দাবি হচ্ছে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার এবং এই ঘটনার সাথে যারা জড়িত। এবং তারা মূলত দাবি করছেন যে এখানে ইসকনের যে সদস্যরা গতকাল অবস্থান নিয়েছিলেন তাদের থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, এবং তারা ইসকনের নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন, এবং খুব দ্রুত যাতে এই হত্যাকাণ্ডের বিচার হয় সেই দাবি তারা করছেন। এবং আমরা যেটি দেখছি যে এখন আসলে এই জানাজাকে ঘিরে একটি বিক্ষোভ সমাবেশ করছেন আইনজীবীরা, এবং এখানে কিন্তু শত শত আইনজীবী অবস্থান নিয়েছে, এবং আদালত পাড়ার কয়েকটি স্থানে আসলে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। এবং চট্টগ্রামের অন্যান্য যে আদালত পাড়া আছে সেখানেও কিন্তু এটির প্রভাব পড়েছে। এবং চট্টগ্রামের এই কোর্ট বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখি যে প্রতিদিন প্রচুর বিচার প্রার্থী আসেন, এবং এখানকার বিভিন্ন আদালতে লক্ষাধিক মামলার কিন্তু জট রয়েছে। সুতরাং একদিনের বিচার কার্যক্রম বন্ধ থাকা মানে অনেক বিচার কার্যক্রম ব্যাহত হয়, এবং সেটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা কিন্তু আজকেও যেটি আসলে হওয়ার কথা ছিল যে গতকাল ইসকন নেতার যেই ফের জামিন শুনানি হওয়ার কথা ছিল সেটি আসলে আজকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই কারণে আসলে ইসকন নেতারা যেমন বলেছিলেন যে এই আজকের মধ্যে যদি তাকে জামিন দেয়া না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তো সেই কর্মসূচি এবং আইনজীবীদের কর্মসূচি, দুই কর্মসূচিকে ঘিরে এক ধরনের উত্তেজনা আছে। তবে এখনও আমরা দেখছি যে এই আদালত পাড়ায় মূলত সাইফুল ইসলাম আলিফের মরদেহ ঘিরে যারা শোক সন্তপ্ত আছেন, আইনজীবী আছেন, তারা এসে সেটি দেখছেন, এবং মূলত তারা আসলে আজকের এই কর্মসূচি থেকে একটি দাবি জানাচ্ছে যে ইসকনের যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা মূল অপরাধী তাদেরকে দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয়। উজ্জ্বল। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম।
রাজধানীর সড়কে চলাচলে কতটা স্বস্তিতে নাগরিকরা? বেশিরভাগ উত্তর নেতিবাচক। যানজট তো শহরে মানুষের নিত্যসঙ্গী, যার সঙ্গে যুক্ত হয়েছে খুঁড়ে রাখা রাস্তার ভোগান্তি। এতে ঘটছে দুর্ঘটনা। স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে ট্রাফিক জ্যামও। বিশেষজ্ঞদের দাবি, এই দায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীন খোঁড়াখুড়ির, যা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। চীনের দুঃখ হোয়াংহো নদী হলে রাজধানী ঢাকার দুঃখ কি? নগরবাসীর দাবি, খানাখন্দে ভরা সড়ক। গাড়ি ঘোড়ার সমস্যা হয়, মানুষের চলাফেরার সমস্যা হয়, মানুষের পারাপার হলে অনেক সমস্যা হয়। আবার রাস্তাঘাটে অনেক সময় ভাঙার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে সামনে আমার ভাড়াইটার আম্মা রিক্সা থেকে পইরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। চলতি পথে তার প্রমাণ মেলে অলিগলি থেকে রাজপথ সবখানে। ঢাকার অন্যতম প্রবেশমুখ ধোলাইপাড় যাত্রাবাড়ি সড়ক যেন লণ্ডভণ্ড এক নগরী। বড় বড় গর্ত আর ভাঙাচোরায় এক লেন দিয়ে কোনো মতে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে বাহনের দীর্ঘ সারি। কিলোখানিক পথ পাড়ি দিতে প্রায় ঘন্টার উপরে সময় লাগে। এটুক তো চরম খারাপ ভাই, প্রত্যেকদিন পাতি মাতি ভাঙতেছে যে অবস্থা। অনেক মানুষ, অনেক লোকেরা বলছে, সিটি কর্পোরেশনের লোক আছে, এরা উপরে যায়, একটু ভরে ভরে দেওয়া যায়, আবার কোথাও যা আছে তাই। প্রধান সড়কের চেয়েও বাজে অবস্থা অলিগলির। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, মুগদা, রামপুরা, খিলগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকা খোঁড়াখুড়িতে এবং সংস্কার পরবর্তী অবস্থায় জর্জরিত। যেমন কাজীপাড়ার মসজিদ গলি। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ চলমান 3 মাস ধরে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও কষ্টকর। এলাকাবাসীর দাবি, কিছুদিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা রাস্তা কাটে। এই তো একখানটা একটু স্ল্যাব ভাঙ্গে, একখানটা স্ল্যাব একটু ঠিক করে, এইভাবে অনেক দিন যাবতীয় যেতেছে, কিন্তু রাস্তার কাম আসলে তুলনামূলক হয় না। যাতায়াত তো ডেইলি করা হয়, তো দেখতেছি যে কাজ শুরু হয়, আবার অফ হয়, আবার চালু হয়। কোনো দোকানদার বলতে পারবে না কি যে আমি এখন শান্তিতে আছি। এই গলি থেকে বেরুলেই রোকেয়া সরণি, যেখানে নতুন রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ হচ্ছে। এলাকাবাসী জানায়, খেয়াল খুশি মতো ভালো রাস্তা কেটে সড়ক খারাপ করছে সরকারি প্রতিষ্ঠানই। ভালো রাস্তা কখনো ওয়াসার লোক কাটে, কখনো পল্লী বিদ্যুতের লোক কাটে, কখনো আপনার সিটি কর্পোরেশনের লোক কাটে, এভাবে কাটার তালেই থাকে, যে যার মতন। একই পরিণতি মতিঝিল ব্যাংকপাড়ার সব সড়কের। ওয়ারি রোড, টিকাটুলি রোড, আরামবাগ, এমনকি বঙ্গভবনের পাশের সড়কেও দীর্ঘমেয়াদী খোঁড়াখুড়ি। ওয়াসা, ডেস্কো, ডিপিডিসির মতো প্রতিষ্ঠান দফায় দফায় রাস্তা খুঁড়ে কাজ করছে। পরিকল্পনার দারুণ একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, যে পরিকল্পিতভাবে করলে হয়তো এত খোঁড়াখুড়ি করা লাগতো না। যদিও সড়ক খননে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। জনগণের ভোগান্তি কমাতে বর্ষাকাল ব্যতীত নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা এবং জরিমানার বিধান রেখে 2009 সালে ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা প্রণয়ন করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে সভাপতি করে গঠন করা হয় ওয়ান স্টপ সমন্বয় সেল। এ বিষয়ে দেখভাল ও আইনের বাস্তবায়ন কেমন হচ্ছে, সে বিষয়ে উত্তর পেতে সিটি কর্পোরেশনে এখন টিভি। পানি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুড়ির জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, সব বিভাগকে আন্তরিক হবার আহ্বান। বছরের শুরুতেই কিন্তু আমরা সকল বিভাগকে কিন্তু অবহিত করি পত্রের মাধ্যমে, বিশেষভাবে আমাদের কি কি কর্ম পরিকল্পনা আছে। বছরের শুরুতে যদি ওনারা বিশেষভাবে এই নভেম্বর ডিসেম্বরে যদি সবাই আমাদের কাছে একযোগে আবেদন করে, এটি আমাদের জন্য আন্তঃসমন্বয়ের জন্য অত্যন্ত সহায়ক হবে। এদিকে ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালাকে স্রেফ কেতাবি বলে মন্তব্য করেছেন এই নগর পরিকল্পনাবিদ। জানান, নিয়ম ভাঙাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো আইন। ঠিকাদাররা এই নীতিমালাকে কেয়ার করেন না, তারা সিটি কর্পোরেশনের যারা প্রকল্প পরিচালক তাদেরও মনে হয় কেয়ার করেন না। তাদের যে একটা রাজনৈতিক বল, এইটাই মনে হয় তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই জন্য তারা জনগণ বা কর্পোরেশন কারো কাছে দায়বদ্ধ না।
গ্যান্ডারিয়ার প্রধান সড়কটির এমন বেহাল দশা বিগত 15 বছরের বলে দাবি এই এলাকাবাসীর। এমন অবস্থা রাজধানীর অন্যান্য সড়ক জুড়েও। সেখানে খানাখন্দে ভরে থাকার কারণে তৈরি হচ্ছে যানজট এবং একই সঙ্গে এই খারাপ সড়কের কারণে যানবাহনের আয়ুষ্কালও কমছে। শুধু যানবাহন না, এর কারণে যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের কারণে মানুষ পড়ছেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নাগরিকদের দাবি সড়ক সংস্কার একটি নিয়ম নীতির মধ্যে আসুক, নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক সংস্কার শেষ করতে যেন সচেষ্ট হয় কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। অবশেষে কার্যকর হলো লেবানন ইসরায়েলি যুদ্ধবিরতি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত যুদ্ধবিরতি কার্যকর করলেও যে কোনো অপ্রত্যাশিত হামলার জবাব দেবে তেল আবিব। এ সময়টায় নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আইডিএফ সেনা প্রত্যাহার করে নিলে 2 মাসের জন্য লেবাননের সরকার নিরাপত্তা রক্ষার কাজ করবে। যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল লেবানন সম্মত হওয়ার পরের ছবি এটি। বৈরুতের একটি ভবনে হামলা করে বসে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। চলতি বছরের অক্টোবর থেকে এভাবেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। পাল্টা হামলা করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার স্থানীয় সময় ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত চলে 2 পক্ষের পাল্টাপাল্টি হামলা। এরপর কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয় কিছু শর্ত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আগামী 60 দিনের জন্য লেবাননের দায়িত্ব নেবে দেশটির সামরিক বাহিনী। এই শর্ত হিজবুল্লাহ না মানলে আবার হামলা হবে। তিনি বলেন, হিজবুল্লাহকে দুর্বল করে কয়েক দশক পেছনে নিয়ে গেছে ইসরায়েল। একসময় 7 দিক থেকে হামলার শিকার হলেও এখন পাল্টা হামলা করছে আইডিএফ। মধ্যপ্রাচ্যের চেহারাই পাল্টে দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির এই সময়টায় নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজে লাগাবেন তিনি। এছাড়া ইরানকে পরমাণু হামলা থেকে বিরত রাখতে যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। השמדנו את מרבית הטילים והרקטות שלו, חיסלנו אלפי מחבלים והשמדנו את תשתיות התת-קרקע והטרור שסמוכות לגבולנו, תשתיות שנבנו במשך שנים. এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের হুমকি হিসেবে কোনো সশস্ত্র গোষ্ঠীকে আর সহ্য করা হবে না। এই 2 মাসে লেবাননের সেনাবাহিনীকে নিজ ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ধীরে ধীরে সব সেনা প্রত্যাহার করে নেবে আইডিএফ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে নিরাপত্তা দিতে আর পশ্চিমাদের শত্রুকে দমনে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও জানান বাইডেন। তবে লেবাননে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। I directed the U.S. military to flow assets and capabilities into the region, including aircraft carriers, fighter squadrons, and sophisticated air defense battery, to defend Israel and deter our common enemy at critical moments. শর্ত অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সরে যেতে হবে হিজবুল্লাহকে। উত্তরের লিতানি নদীর আশপাশ থেকেও সরে যেতে হবে তাদের। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ অনেক দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, লেবাননে ইসরায়েলের সেনা অভিযান বন্ধ হলেও গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কথা ভুলে গেলে চলবে না। এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন লেবাননের সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে মুখ খোলেনি হিজবুল্লাহ। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। ছাত্র জনতার আন্দোলনে একাধিক থানার হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম। এছাড়া সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক সহ 18 জনকে নতুন একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আর তাদের তো আদালত প্রাঙ্গণ থেকে নামানো হয়েছে, সেই চিত্র একটু দেখাবেন। উজ্জ্বল, আজকে লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া লালবাগ থানার একই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া চকবাজার থানার আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আমরা দেখছি যে যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া আরও একটি মামলা যেটি যাত্রাবাড়িতে সংঘটিত হয়েছে, সে মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আজকে সর্বমোট 18 জনকে তোলা হয়েছে। সাবেক মন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ 18 জনকে আজকে আদালতে তুলে নতুন মামলায় তাদেরকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে 4 জনের রিমান্ড শুনানি হয়েছে এবং প্রত্যেকটি মামলারই তদন্তকারী কর্মকর্তারা তাদের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষেরও আইনজীবীরা ছিলেন, তারা বলেছেন যে এই সব হত্যা মামলায় তাদের সম্পৃক্ততা রয়েছে, প্রাথমিক তদন্তে তাদের নাম এসেছে, সেক্ষেত্রে আরও সুষ্ঠু তদন্ত এবং আরও অধিকতর তদন্তের জন্য তাদেরকে নতুন এই মামলাগুলোতে রিমান্ডে নেওয়া প্রয়োজন। কারণ একাধিক মামলায় তারা এর আগেও কিন্তু কয়েক দফায় রিমান্ডে ছিলেন, কয়েক দফায় তারা আসলে রিমান্ড শেষে কারাগারে ছিলেন এবং একাধিক মামলায় কিন্তু তারা গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে যাত্রাবাড়ি থানার একাধিক মামলায় কিন্তু আমরা দেখেছি এক একজনে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, সর্বমোট 8 দিনের রিমান্ডও আমরা দেখেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় মন্ত্রী, এমপি, আমলাদেরকে। আজকে 18 জনের মধ্যে 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয়েছে এবং বাকি সবাইকে আসলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন, আর যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে দিয়েছেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা। ফসল ওঠার সময় পেরিয়ে গেল, গাছে ফুল আসেনি, মাঠেই পচে নষ্ট হচ্ছে পাতা ও কাণ্ড। চাষিদের অভিযোগ, সিনজেন্টা কোম্পানির বীজ যারা ব্যবহার করেছেন তারাই এমন ক্ষতির মুখে পড়েছেন। ফলন বিপর্যয়ে ওই বীজ কোম্পানিকেই দুষছেন তারা। এ নিয়ে কৃষি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে দায়ী করছেন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা থেকে বাদবাকি সব জানাচ্ছেন অনেক চক্রবর্তী। চুয়াডাঙ্গার বেলগাছি গ্রাম, এই মাঠে অন্তত 100 বিঘা ফুলকপির ফসল নষ্ট হয়েছে। ফসল ওঠার সময় পার হলেও মাঠে নাজুক পড়ে আছে ফুলকপির গাছ, ঝরে পড়ছে পাতা, ফলন নেই একটি গাছেও। ক্ষতির মুখে পড়েছেন গ্রামের অন্তত কয়েকশো চাষি। কৃষকদের অভিযোগ, সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করে এমন বিপর্যয় ঘটেছে। জটিলতা দেখে বারবার ওই বীজ কোম্পানির কাছে ধর্ণা দিলেও মেলেনি সমাধান। অথচ একই মাঠে অন্য কোম্পানির বীজে ফলন হয়েছে আশানুরূপ। ৭৫ দিন বয়স, বেচা কেনা তো হচ্ছে না, পাতা কুকড়া লাগে কপি সব আমাদের নষ্ট হয়ে গেছে। সবারই একই অবস্থা, সবারই গাছ ছোটোখাটো, জড়ানো পাতা জড়ানো, পাতা কটা বড় হয়নি, ফুল হয়েছে ছোট ছোট, 100 থেকে 150 গ্রাম হবে। ব্যাপারী তো খালি হয়ে কিনবে না, সে মাল দেখে গাছ কিনবে। আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা যে কোনো একটা ফয়সালা যেন আমাদের করে দেয়। এরকম লাঠি দণ্ড হবে এরকম। এরই মধ্যে যে ফসল বাজারে বিক্রি হওয়ার কথা, সে ফসল নষ্ট হচ্ছে মাঠেই। লাভ তো দূরের কথা, উৎপাদন ও পরিচর্যা খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। আমার যদি কপিটা হয়তো ৬৫,০০০ টাকা বেচতে পারতাম, এখন আমার বিধায় ভাঙি ফেলা ছাড়ার কোনো পরিস্থিতি নেই। কোম্পানি অনেক হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে চাষিদের কাছ থেকে, চাষি বিফলে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ মতামতের জন্য আরএআরএস যশোরকেও পত্র দিয়ে জানিয়েছি। পত্র প্রাপ্তির পর ওনারা সরেজমিন পরিদর্শন এবং আমার এই কমিটির প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সহনশীল জাত না থাকে তাহলে কেন উৎসাহ নিয়ে এই তারিখে আপনারা বীজতলা থেকে চারা মূল বীজে লাগালেন? ওনারা আর কথা বলতে পারেন। এখন যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অবশ্যই সিনজেন্টাকে বহন করতে হবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ভুক্তভোগী চাষিরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।
আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দিন দিন চায়ের চাহিদা বাড়ছে, যা ঘিরে দেশটির ছোট বড় শহরগুলোতে বৃদ্ধি পাচ্ছে চা কেন্দ্রিক ব্যবসা। এ অবস্থায় ভারত, শ্রীলঙ্কা, চীনের মতো বাংলাদেশ থেকেও চা আমদানি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত বছরের তুলনায় চলতি বছরে 10 মাসে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত $1,83,000 চা বেশি আমদানি করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। কখনো আড্ডার সঙ্গী, কখনো ক্লান্ত অবসরের সতেজতায় অনেকেরই ভরসা ধোঁয়া ওঠা এক কাপ চায়। এমনই একজন দুবাইয়ে থাকা 79 বছর বয়সী প্রবাসী বাংলাদেশি সুবিমল পাল। দেশ বিদেশ ভ্রমণে বাহারি তৃপ্তির চায়ের খোঁজ নিতে নিতেই কাটিয়েছেন পুরো জীবন। প্যারিসে একবার গেছি, সেই আলগেন খুঁজতে 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 পেলাম শেষ পর্যন্ত আমার যেটা পছন্দ। তো এইভাবে চলছে এখন। এখানে এসে এখন ক্যাসেলটন শেষ হয়ে যায়, ইন্ডিয়া থেকে টানা যায় না, ইন্ডিয়াতে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চায়ের কদর দিন দিন বাড়ছে। নানান উপকরণের মিশেলে অনেকেই দিচ্ছেন চায়ের বাহরি নামও। এই তালিকায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মশলাযুক্ত কারাক চা। মধ্যপ্রাচ্যের সব দেশে থাকা চা প্রেমীদের শীর্ষে রয়েছে বিশেষ এই চা। অনেক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে এসব দোকানে। আমাদের চাটা হইল গিয়া কারাক চা, আরবিরা অনেক পছন্দ করে। দুবাইয়ের মধ্যে অনেক ফেমাস আমাদের চাটা। আর আমাদের কাছে কম হইলেও 10 থেকে 12 আইটেমের চা আছে। সব থেকে বেশি চলে আসছে আপনার কারাক চা, যেগুলোর উপরে মানুষের চাহিদা বেশি। দুবাই ছাড়াও অন্যান্য শহরে গড়ে উঠেছে শত শত চায়ের দোকান। লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। নানান পদের চায়ের সমাহারেই চা খাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করা হয়। 3000, 4000, 5000 দিরহামের চা বিক্রি করছে। হ্যাঁ, কেন এই ধরনের বিক্রি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে এই দোকানগুলোতে কারা চা খেতে যায়, যারা ওই পথে হেঁটে যাচ্ছেন বা মার্কেটে যাচ্ছেন বা ওই পথ যেতে ওই জায়গাটা ক্রস করছেন, এরকম লোকজনই কিন্তু যায়। এদিকে প্রবাসের মাটিতে কারাক চা সহ বাহারি চায়ের স্বাদ নিলেও দেশের চায়ের তৃপ্তি ভোলেননি প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে থাকা বন্ধুদের সাথে আড্ডায়ও উপলক্ষ হচ্ছে চা। কারণ আমিরাতে যেসব চা পাওয়া যায় তার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের 12তম চা উৎপাদনকারী দেশ বাংলাদেশও। সিলেট থেকে বিভিন্ন রকমের চা আসতো বাসায়, মাকে দেখতাম ঘুম থেকে উঠেই এই বিভিন্ন রকমের চা, এই ফ্লেভার। আমরা ছোটবেলা থেকেই আমরা চা প্রেমী। প্রবাসী আমরা কোথাও বসবো, আমাদের প্রথম থাকে যে চা কে আনতেছে, চায়ের সাথে আমাদের একটা ভীষণ একটা ভালো সম্পর্ক, এবং চা ছাড়া আমাদের হয় না। বাংলাদেশও যদি এটার সাথে যেভাবে ইনভলভ হয়েছে এবং আরো যদি ভালো কিছু করে, তাহলে আমরা কিন্তু দুবাইয়ের জায়গাটা দখল করতে নেব এই চায়ের। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছরের শেষ 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে $10 লাখ। এমনকি শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই গত 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় $15,93,000। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের 10 মাসে শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই রপ্তানি আয় বেড়েছে $1,83,000 বেশি। এমন সব ছোট বড় হোটেল রেস্তোরাঁয় প্রতিদিন 1000 কাপ চা বিক্রি হয়, যেখান থেকে আয় হয় অন্তত লাখ টাকা। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে চা রপ্তানি খাতে আরো বেশি আয় বাড়ানো সম্ভব বলছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। পিটিআইয়ের মিডিয়া সেল জানায়, 3 দিন ধরে চলা এই বিক্ষোভে সরকারের নৃশংসতা আর রাজধানী ইসলামাবাদকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনা বুঝতে পেরে এই আন্দোলন থেকে সরে এসেছে পিটিআই। তবে ভবিষ্যতে অভিভাবক ইমরান খানের নেতৃত্বে আবারও মাঠে নামবেন বলে জানান সমর্থকরা। এদিকে বুধবার মধ্যরাতে কারাবন্দী ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ইমরান খানের হাজারো সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদ। গ্রেপ্তার করা হয় শতাধিক পিটিআই সমর্থককে। সাহাব, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় আটক 27। বন্দর নগরীতে কঠোর নিরাপত্তা, আইনজীবীদের আদালত বর্জন।
রাজধানীর সড়ক অলিগলিতে সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরি, নীতিমালা না মানলে আইনি ব্যবস্থার পরামর্শ নগরবিদদের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর, লেবানন থেকে সরছে ইসরায়েলি সেনা, 14 মাসের সংঘাতের অবসান। বছর বছর মধ্যপ্রাচ্যে বাড়ছে চা রপ্তানি, শুধু আরব আমিরাত থেকে 10 মাসে রপ্তানি আয় প্রায় $16 লাখ। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।